হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ। এই ইউনিট থেকে, এই চ্যাপ্টার থেকে প্রথম একটা প্রশ্ন যেটা 5 নম্বরে আসতে চলেছে, সেটা হচ্ছে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো, অথবা শিক্ষা বিজ্ঞানের বা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বইয়েতে এই সমস্ত প্রশ্নের উত্তর অনেকটা লম্বা থাকে, বেশি থাকে, পয়েন্টগুলো খুব বেশি করে ডিসকাস থাকে। সেই কারণে অনেক ছাত্রছাত্রীদের একটু সমস্যা হয় মুখস্থ করতে। আবার কিছু কিছু সাজেশন বইতে দেখা যায় পয়েন্ট তো অনেক দেওয়া আছে, কিন্তু সেগুলোকে ভালো করে ডিসকাস করা হয় না, মানে অর্থ ক্লিয়ার করা হয় না। অর্থাৎ অনেকে ভাবতে পারে যে পয়েন্ট বেশি দিলে বেশি নম্বর পাওয়া যাবে, কিন্তু না, যে পয়েন্টটা মেন পয়েন্টটা দিচ্ছ তার অর্থ যদি ক্লিয়ার না হয়, সে অর্থটা ক্লিয়ার 2 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে। এবার সেই অর্থ যদি ক্লিয়ার না করে গাদা গাদা যদি পয়েন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষক কিন্তু সন্তুষ্ট হয় না। 5 নম্বর বা 6 নম্বর ক্ষেত্রে 6টা 7টা পয়েন্ট দাও, কিন্তু সেই পয়েন্টটাকে সুন্দর করে ডিসকাস করতে হবে, তার অর্থগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলে নম্বরটা ফুলফিল পাওয়া যায় এবং শিক্ষককে সন্তুষ্ট করা যায়। তো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটা একটু দেখো। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো, অথবা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এবারে আমাদেরকে জানতে হবে পরিধি মানে কি। কোনো একটা সাবজেক্ট, তার আলোচনার ক্ষেত্রটা কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটাই হচ্ছে পরিধি। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারে, তার বিষয়বস্তুর মধ্যে কি কি ইনক্লুড থাকে। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি অনেক বিস্তৃত। আমরা সাধারণত যেহেতু 5 নম্বরের একটা উত্তর লিখব, তাই আমরা একটা 5 বা 6টা পয়েন্ট নিয়ে সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে, সেগুলো আমাদের পরীক্ষা খাতায় উপস্থাপন করতে হবে। শিক্ষাশ্রী মনোবিজ্ঞানের পরিধি আলাদাভাবে জানতে গেলে সেটা অনেক বিস্তৃত হয়ে যাবে। তাই আজকের দেখে নাও, শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করতে প্রথমে বলা হচ্ছে যে মনোবিদ্যার অন্যতম শাখাগুলির মধ্যে শিক্ষা মনোবিদ্যা একটি ফলিত শাখা। ফলিত শাখা মানে হচ্ছে প্রয়োগমূলক শাখা। যে সমস্ত মনোবিদ্যা যে সমস্ত শিক্ষাক্ষেত্রে সূত্র আবিষ্কার করছে, সেই সূত্রগুলো শিক্ষাক্ষেত্রে যখন প্রয়োগ করা হচ্ছে, যে বিদ্যার মাধ্যমে প্রয়োগের যে পদ্ধতি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফলিত শাখা। তাহলে শিক্ষা মনোবিদ্যার একটি ফলিত শাখা। শিক্ষা মনোবিদ্যার পরিধি ব্যাপক এবং বিস্তৃত। শিক্ষা মনোবিদ্যা মূলত শিক্ষাক্ষেত্রে শিখন এবং শিক্ষণ নিয়ে আলোচনা করে। অনেকের কনফিউজ আছে যে শিখন কি আর শিক্ষণ কি। শিখন হচ্ছে যখন ছাত্রছাত্রীরা যে পদ্ধতিতে শিখছে তাকে বলে শিখন। আর শিক্ষণ মানে তালবিষয়সী ক্ষীয় মধ্যাহ্ন, এই শিক্ষণটা হচ্ছে শেখানোর পদ্ধতি। অর্থাৎ শিক্ষকরা যে পদ্ধতিতে শেখাচ্ছে সেটাকে বলা হচ্ছে শিক্ষণ, আর শেখার পদ্ধতিকে বলা হচ্ছে শিখন। তালবিষয়সী খ দন্তন্য, শিখন হচ্ছে শেখার পদ্ধতি। এইবারে এটির মাধ্যমে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন করা সম্ভব। শিক্ষার্থী মানে শিখনের অর্থ আমরা পড়ে এসেছি, যেটা আচরণের পরিবর্তন ঘটায় তাকে শিখন বলা হয়। বলছে তাই শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শারীরিক, মানসিক, শিক্ষা পরিবেশ ইত্যাদি নিয়ে আলোচনা করে। একজন শিক্ষার্থী বা বহুজন শিক্ষার্থীকে সার্থকভাবে শিক্ষা দিতে গেলে তার মানসিক অবস্থা জানতে হবে, তার শারীরিক অবস্থা জানতে হবে, বৌদ্ধিক, তার প্রাক্ষবিক, তাদের প্রবৃত্তি, সমস্ত কিছু জানতে হয়। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে কিন্তু শিক্ষা মনোবিদ্যা। প্রথম পয়েন্ট হচ্ছে শিখন পরিবেশ। আচ্ছা, শেখার পরিবেশ কেমন হবে? শিক্ষাক্ষেত্রে শিখন পরিবেশ একটু অন্যতম মাত্রা এনে দেয়। অর্থাৎ শিখন পরিবেশ উপযুক্ত হলে শিক্ষার্থীরা সহজে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। এই শিখন পরিবেশের অন্তর্গত বিষয় হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক যদি সুন্দর হয়, মধুর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা গ্রহণ আরো সহজ হয়ে যায়। শিক্ষার্থীর মনোযোগ, অর্থাৎ শিক্ষার্থীর মনোযোগ কিরকম, এটা একটা শিখন পরিবেশের একটা উপাদান। আগ্রহ, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ শিক্ষার্থীরা যারা শ্রেণীকক্ষে বসে আছে তাদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক রয়েছে, এটা কিন্তু শিখন পরিবেশের একটা অন্তর্গত বিষয়। শিক্ষার্থীর আগ্রহ যদি শিক্ষাক্ষেত্রে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু শিখন পরিবেশ ডিস্টার্ব হতে পারে। তাহলে এই সমস্ত পারস্পরিক সম্পর্ক, প্রভৃতি, এটা হচ্ছে প্রভৃতি হবে। প্রভৃতি শিক্ষা মনোবিদ্যার মূল বিষয়বস্তু বা পরিধির অন্তর্গত। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষা মনোবিদ্যা আলোচনা করে। 2 নম্বর হচ্ছে প্রাথমিক মানসিক উপাদান।
শিশু জন্মের সময় যে মানসিক সামর্থ্য নিয়ে জন্মায় সেগুলি হলো প্রাথমিক মানসিক উপাদান। অর্থাৎ কি কি নিয়ে জন্মায়? বুদ্ধি, অর্থাৎ তার পিতামাতার কাছে একটা বুদ্ধি নিয়ে জন্মায়। প্রবৃত্তি, প্রবৃত্তি মানে তার স্বভাব বলতে পারি। প্রক্ষোভ, প্রক্ষোভ মানে রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি কিন্তু পিতা মাতার গুণ অনুসারে অনেক সময় হয়। পিতার মতন তার সন্তানের রাগ হতে পারে, বা কম রাগ হতে পারে, বেশি রাগ হতে পারে, ভয় ইত্যাদি। স্মৃতিশক্তি, এটা তো জন্মগতভাবে সকলেই প্রাপ্ত। চিন্তন ক্ষমতা, অনেকটা জন্মগতভাবে, এগুলো সব জন্মগতভাবে প্রাপ্ত। চাহিদা কি হবে ইত্যাদি। শিক্ষা মনোবিদ্যা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এগুলির বিশরদ জ্ঞানকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারলে শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়ন হবে। অর্থাৎ শিক্ষার্থীর বুদ্ধি অনুযায়ী শিক্ষা পরিকল্পনা করলে তার সফলতা বেশি হবে। 3 নম্বর পয়েন্ট দেখো, বিকাশের ধারণা। বয়স অনুযায়ী শিক্ষার্থীর মধ্যে কি কি দৈহিক, সামাজিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক ইত্যাদির বিকাশ ঘটে তা বৈজ্ঞানিক অনুশীলন করে শিক্ষা মনোবিদ্যা। এই সমস্ত বিকাশের ধারা অনুযায়ী শিক্ষা পরিকল্পনা করলে শিক্ষার বিকাশ সম্ভব। অর্থাৎ একটা 2 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা যে যে হারে তার দৈহিক বা মানসিক, বৌদ্ধিক বা নৈতিক বিকাশ হবে, তার থেকে নিশ্চয়ই একটা 16 বছর বা 18 বছরের ছাত্রছাত্রীর আরো বেশি হবে। তাই আমরা যেটা 10 বা 15-16 বছরের ছাত্রদের জন্য যে শিক্ষা পরিকল্পনা রচনা করব, সেটা তো নিশ্চয়ই 5 বছরের কোনো শিশুদের ক্ষেত্রে নির্বাচন বা পরিকল্পনা করা উচিতও হবে না। তাই আমাদের বিকাশ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কোন বয়সে কি ধরনের ডেভেলপমেন্টটা হচ্ছে, তার মানসিক, দৈহিক বা নৈতিক বিকাশটা হচ্ছে, সেই অনুযায়ী আমাদের শিক্ষা পরিকল্পনা পাঠ্যক্রম তৈরি করতে হবে। আর হচ্ছে ব্যক্তিগত বৈষম্য। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে বুদ্ধি, প্রবণতা, আচরণ, মানসিকতা, গ্রহণ ক্ষমতা, বিচার করার ক্ষমতা ইত্যাদি পার্থক্য দেখা যায়, যাকে ব্যক্তিগত বৈষম্য বলা হয়। ব্যক্তিগত বৈষম্য মানে এটা নয় যে একজনের থেকে একজন দুর্বল প্রমাণিত হচ্ছে। এই যে মানসিকতা, আচরণ, বুদ্ধি, প্রবণতা, এর মধ্যে কিন্তু প্রত্যেকের কিন্তু পার্থক্য থাকে। প্রত্যেকের মধ্যে কেউ কারোর মধ্যে মিল থাকে না। এমনকি একই ভাই বোনের মধ্যে কিছু না কিছু বুদ্ধি, প্রবণতার মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। এই পার্থক্য অনুযায়ী আমাদের শিক্ষা পরিকল্পনা যে পরিকল্পনা করতে হয়, হচ্ছে এই সমস্ত ব্যক্তিগত বৈষম্যের কথা মাথায় রেখে শিক্ষা পরিকল্পনা করতে হয়। এই ব্যক্তি বৈষম্যের কারণ, প্রকৃতি এবং এর সঙ্গে যুক্ত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শৃঙ্খলা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির মধ্যে অন্তর্গত কি পড়ছে? ব্যক্তিগত বৈষম্যের কারণ কি হবে, এই বৈষম্য অনুযায়ী কি রকম ধরনের শিক্ষার লক্ষ্য গ্রহণ করতে হবে, পাঠ্যক্রম কি করতে হবে, শিক্ষাদান পদ্ধতি, শৃঙ্খলা ইত্যাদি। 5 হচ্ছে শিখন সঞ্চালন। বিদ্যালয়ে শিক্ষাকে বৃহত্তর জীবনে সঞ্চালিত করা প্রয়োজন। শিখন সঞ্চালন গত ধরনের সঞ্চালন কত ধরনের হয়, এটা গত হয়ে গেছে, এভাবে কত ধরনের হয়, কিভাবে এর পরিমাণ বাড়ানো যায়, সঞ্চালনের সমস্যা, সঞ্চালনের ক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে, এই বিভিন্ন বিষয় শিক্ষা মনোবিদ্যার অন্তর্ভুক্ত। মানে শিক্ষা বিষয় মনোবিজ্ঞান এই সমস্ত বিষয়ে আলোচনা করে। এবার শিখন সঞ্চালনটা কি? মানে শিক্ষা এক দিক থেকে অন্য দিকে প্রেরণ করা বা সঞ্চালিত করা। অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষাটাকে আমরা যদি বিদ্যালয়ের গণ্ডির ভিতরে ছেড়ে দিয়ে আসি, তাহলে বাস্তব জীবনে আমাদের কি উপকার হলো? তাহলে বিদ্যালয়ের শিক্ষাটাকে আমাদের সমাজ জীবনে আমাদের প্রয়োগ করতে হবে। বিদ্যালয়ে যে আমরা নৈতিকতা শিখি, যে জ্ঞানটাকে আমরা শিখি, যে একটা ভদ্র আচরণ বা কথাবার্তা, যে যা কিছু শিখি আমরা যে পাঠ্যক্রম থেকে আমরা অনেক কিছু শিখি, সেটা আমাদের বাস্তব জীবনে যাতে আমরা প্রয়োগ করতে পারি, সঞ্চালিত করতে পারি, শেখার পদ্ধতি, উপায় ইত্যাদি নিয়ে আলোচনা করে কে? শিক্ষা মনোবিদ্যা। 6 নম্বর হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা। শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকরী করে তুলতে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা যথাযথভাবে প্রয়োজন। শ্রেণীকক্ষে কি কি ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে, ওই সমস্যার সমাধান করা যায় কিভাবে, এই বিষয়গুলি আলোচনা করা হয় শিক্ষা মনোবিদ্যায়।